আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের শয়তানের দূত, লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন, পার্ট 4। আবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো কবির চৌধুরী। আবেগে কাঁপছে তার দুই হাত, ঠিকরে বেরোচ্ছে চোখ দুটো। আমি সফল, চেঁচিয়ে উঠল সে। আমার হাতে এমন সব যন্ত্র আছে যা দিয়ে যে কোনো রাষ্ট্রের যে কোনো জায়গায় হাইড্রোজেন বোমা ফাটিয়ে দিতে পারি। আমি এক বাস্তব বিভীষিকা এই মুহূর্তে। আমি এক মহাবিপদ। এই বিপদের মুখোমুখি হবার ক্ষমতা পৃথিবীর কারও নেই। তোমার সহযোগিতা পাবার জন্য এইটুকুই কি যথেষ্ট নয় রানা, মাই ফ্রেন্ড? সশব্দে ফের চেয়ারে বসে পড়ল কবির চৌধুরী। রুমাল বের করে মুখের গাম মুছল সে। শান্তভাবে কথা বলার চেষ্টা করল রানা। দাবি করছো অনেক দূর এগিয়েছো তুমি, তোমাকে বিশ্বাস করব কেন আমি? হঠাৎ ঠান্ডা হয়ে গেল কবির চৌধুরী, মৃদু হাসল। অর্জন না করলে অত বড় দাবি করতাম না, বলল সে। কিন্তু আমার সমস্যার নার্ভে আঙ্গুল রেখেছ তুমি। আমি যা অর্জন করেছি তা সামান্য নয়, গোটা পৃথিবীকে হতভম্ব করে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু কে বিশ্বাস করবে আমার কথা? সরাসরি কোনো রাষ্ট্রকে যদি আমার কথা জানাই, তাহলে সে কথায় গুরুত্ব দেওয়া তো দূরের কথা, আমাকে বদ্ধ পাগল ঠহরাবে তারা। কিন্তু তোমার কথা আলাদা। তুমি বিসিআই এর এজেন্ট এবং বিসিআই এর চিফ মেজর জেনারেল রাহাত খান। রাহাত খানকে যদি তুমি ঠিক ঠিক বোঝাতে পারো, তাহলে সে ঠিক ঠিক বোঝাতে পারবে তার এবং বিদেশের অন্যান্য রাষ্ট্রপ্রধানকে। আর আমার দায়িত্ব তোমাকে বোঝাবার। কথাই বলবো, চোখেও দেখাবো। আমার গল্পের কথায় ফিরে আসি আবার। আমার দ্বিতীয় সমস্যা ছিল পৃথিবীব্যাপী বিস্ফোরণমূলক বস্তু কোথায় কি পর্যায়ে আছে তার একটি তালিকা তৈরি করা। অর্থাৎ আণবিক বোমা তৈরি করার কাজ কোথায় কি পর্যন্ত এগিয়েছে এবং তৈরি বোমার বেস বা গুদামের তালিকা করা। খুব অল্প সময়ের ভেতর তালিকা সম্পন্ন করতে পেরেছি আমি। সর্বত্র রয়েছে আমার ডান হাত বাঁ হাতের বিরাট কাহিনী। আমি আশ্চর্য হয়েছি ফ্রান্সের আণবিক বোমা গুদামজাত করার খরচ বহুল অত্যাধুনিক পদ্ধতি জেনে। ফ্রান্স এই তো সেদিন মাঠে নেমেছে আণবিক বোমা হাতে নিয়ে। ইটালিতে মূল হেডকোয়ার্টার করেছি আমি। কারণ ব্যাখ্যা করব না। নিউক্লিয়ার বেসকে মূল্যহীন করার কাজে আমি কতটা সফল হয়েছি তা বললাম তোমাকে, এবং বলবো এমন একটি যান সম্পর্কে যার সাহায্যে আমি যে ক্ষমতা অর্জন করেছি তা নিখুঁত এবং বাধাহীনভাবে ব্যবহার করা যাবে। ব্রেকফাস্টের পর সেটা দেখাবো তোমাকে। ওটার যান্ত্রিক জটিলতা তুমি বুঝবে না, দরকারও নেই বোঝার। গুণ এবং কার্যক্ষমতা দেখালেই তুমি বুঝতে পারবে পৃথিবীর আশ্চর্যতম আবিষ্কার ওটা। এই ব্যাপারেও বন্ধুদের সাহায্য পেয়েছি আমি। আমি একজন বিজ্ঞানী, তাই আর একজন বিজ্ঞানীর কৃতিত্ব আমাকে গর্বিত করে তোলে। তার নাম না বলে পারছি না। আমার সেই বন্ধুর নাম কারামোভিচ। কারামোভিচ? অবাক হয়ে প্রশ্ন করল রানা। ভ্লাদিমির কারামোভিচ? কিন্তু তিনি তো আজ 5 বছর আগে সাইবেরিয়ার নিহত হয়েছেন। হ্যাঁ, শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিসম্পন্ন এয়ারক্রাফট তৈরি করা যায় কিনা পরীক্ষা করার সময় তিনি নিহত হয়েছেন বলে খবর ছড়িয়েছে। নিজের ডিজাইনে তৈরি করা এয়ারক্রাফটে চড়ে আকাশে ওড়েন তিনি। তারপর তার এবং ওই এয়ারক্রাফটের খবর বহুদিন পাওয়া যায়নি। কয়েক মাস পর এয়ারক্রাফটটা পাওয়া যায় বিধ্বস্ত অবস্থায় সাইবেরিয়ায়। সবাই সন্দেহ করেছিল কারামোভিচের লাশ ছিন্ন ভিন্ন হয়ে মিশে গেছে ধুলোর সাথে। না, তিনি নিহত হননি। এর বেশি কিছু জানতে চেয়েও না। আমাদের এয়ারক্রাফট সম্পর্কে বলবার বিশেষ কিছু নেই আপাতত। আজ রাতেই আমাকে অনেক কিছু দেখবার আছে। শুধু আওয়াজ দিয়ে রাখি খানিকটা, কল্পনার অতীত গতিসম্পন্ন এই এয়ারক্রাফট। কোনো শব্দ হয় না বললেই চলে। ভেতরে মধ্যাকর্ষণ শক্তি একেবারেই নেই। তার মানে এয়ারক্রাফটের ভেতর কয়েক টন ওজনের মেশিন থাকলেও তার ওজন থাকবে না। জানি না সব কথা তোমার সত্যি কিনা, বলল রানা। সত্যি হলে স্বীকার করতে হয় ব্যাপারটা বিরাট কিছু। গোটা ব্যাপারটাই অদ্ভুত।
কিন্তু বহু অসুবিধার মুখোমুখি হতে হবে তোমাকে। উত্তেজিত হয়ে উঠল কবির চৌধুরী। দেখো রানা, ইতিমধ্যেই তুমি অর্ধেকটা বিশ্বাস করে ফেলেছ। অসুবিধে অবশ্যই আছে, সেগুলো পরে ভাববো আমরা। সবচেয়ে বড় অসুবিধে। রানার দিকে ঝুঁকে পড়ল আবার কবির চৌধুরী। কেউ আমাকে বিশ্বাস করবে না। এখানেই তোমার সাহায্য চাই আমি। শুনো, ধরো ব্রিটেনে অবস্থিত আমেরিকান ট্র্যাজেটিক এয়ার কমান্ডোর একটি প্লেন উঠছে আকাশে হাইড্রোজেন বোমা পেটি নিয়ে। ইচ্ছা করে যদি সেই বোমা ফাটিয়ে দিই আমি, তাহলে কাণ্ডটা কি ঘটবে? উত্তরটা আমাকেই দিতে দাও। বর্তমানে যে অকথিত যুদ্ধ চলছে দুই প্রধান ব্লকের মধ্যে, তা থেকে বোঝা যায় অমন একটি কাণ্ড ঘটলেই দুই পরাশক্তি পরস্পরকে সন্দেহ করে যুদ্ধ বাঁধিয়ে দেবে। আমি চাই না। যুদ্ধকে চিরতরে বন্ধ করতে চাই আমি, অথচ তাই ঘটে যাবে। ব্রিটিশ গভর্নমেন্টকে, তোমার এবং মেজর জেনারেল রাহাত খানকে বোঝাতে হবে যে আমি পাগল নই এবং আমার হুমকি বাজে কথার বান্ডিল নয়। হঠাৎ মনে পড়ে গেল রানার নুরেমবার্গের র্যালিতে অ্যাডলফ হিটলারের বক্তৃতা দেওয়ার দৃশ্যের কথা। একটি নিউজ ফিল্মে দেখেছিল ও বহুদিন আগে। এখনো মনে পড়লেই দৃশ্যটা ঝলঝল করে ভাসে চোখের সামনে। কবির চৌধুরীর মতোই হিটলার দৃঢ় উন্মুক্ত কণ্ঠে হাত ছুঁয়ে চোখ ঘুরিয়ে নিজের কথা বলেছিল। তোমার সব কথা শুনবো আমি চৌধুরী, বলল রানা। আর আমি যদি উচিত মনে করি তাহলে তোমার দূত হতে আপত্তি করব না, যদিও আমাকে হতে হবে শয়তানের দূত। কবির চৌধুরী কথা বলল না। প্রায় ছুটে একটা ঘরের ভেতর ঢুকে গেল সে। ব্রেকফাস্ট তৈরি স্যার, একজন উর্দি পরা বেয়ারা এসে জানালো। ইল ক্যাপু আপনাকে অপেক্ষা করতে মানা করেছেন। মিস সোহানা নিজের রুমে ব্রেকফাস্ট করছেন। ইল ক্যাপু খানিক পরই আপনার সাথে দেখা করবেন। হল রুমে বেয়ারার সাথে যোগ দিল একজন বাটলার। পরিষ্কার বুঝতে পারল না লোকটা সশস্ত্র। দ্বিতীয় কাপ কফি শেষ করার পরপরই কবির চৌধুরী এলো। খানিক আগে খোলা ছাদে কবির চৌধুরীর সাথে এর কোনো মিল খুঁজে পেল না রানা। প্রকৃতিস্থ হয়ে এসেছে সে। রানার দিকে তাকিয়ে মৃদু হাসল কবির চৌধুরী। সহজ গলায় বলল, দুঃখিত, দেরি করে ফেললাম। শুধু এক কাপ কফি পান করব আমি। অপেক্ষা করতে হবে না তোমাকে। 5 মিনিটে কাজ শেষ করল সে। চলো দেখা যাক। রানাকে সঙ্গে করে হল রুম পেরিয়ে একটা প্যাসেজে এলো কবির চৌধুরী। প্যাসেজটা গিয়ে শেষ হয়েছে বিরাট এক টেনিস খেলার কোর্টের মতো প্রশস্ত জায়গায়। আগ্নেয়গিরি জ্বালামুখের অভ্যন্তর ভাগ এই জায়গা। কবির চৌধুরীকে আর একটা প্যাসেজে শেষ মাথা পর্যন্ত অনুসরণ করল রানা। প্যাসেজের শেষ মাথায় লিফটটা। কবির চৌধুরী বোতাম টিপতেই দরজা খুলে গেল। দুজন সশস্ত্র গার্ড নেমে এলো লিফট থেকে। কবির চৌধুরীকে দেখে মাথা ঝুঁকিয়ে সম্মান দেখালো তারা। তারপর কোনো কথা না বলে প্যাসেজ দৌড়ে সোজা চলে গেল। কবির চৌধুরীর সাথে লিফটে চলল রানা। আমরা যাচ্ছি আন্ডারগ্রাউন্ড হ্যাঙ্গারে, কবির চৌধুরী বলল। নিচেরটাই আসলে জ্বালামুখের মেঝে। গ্রাউন্ড লেভেলে যে মেঝে দেখলে সেটা ফলস। যুদ্ধের সময় তৈরি করেছিল জার্মানরা। তখন অবশ্যই কাসা বিলাবিসটা এখানে তৈরি হয়নি। লিফট থেকে নেমে এলো ওরা চওড়া একটা প্যাসেজে। দেওয়ালগুলো চুনকাম করা। মেঝেটা খানিক ডালু হয়ে নিচের দিকে নেমে গেছে। স্লাইডিং রূপটাও বুঝি জার্মানরা তৈরি করেছিল? রানা প্রশ্ন করল। বাশারের সংগৃহীত তথ্যটা যাচাই করতে চাও? ওটার কথাও জানো তুমি? হ্যাঁ না কিছুই বলল না রানা। না, হেডকোয়ার্টার হিসেবে এটাকে যখন ব্যবহার করার পরিকল্পনা করি তখন আমি তৈরি করেছিলাম ওটা। করেছি বহু কিছুই। কাসা ভিলাভিস্টার প্রধান বিল্ডিং এর উপর পাহাড়ের গায়ে অনেকগুলো গোপন প্রবেশ পথ ছিল। সিমেন্ট দিয়ে বন্ধ করে দিয়েছি সবগুলো। প্যাসেজের শেষ মাথায় এসে দাঁড়িয়েছে ওরা। মোটা স্টিলের দরজা পথ বদ্ধ করে দাঁড়িয়ে আছে। পকেট থেকে চাবি বের করে তালা খুলল কবির চৌধুরী। প্রকাণ্ড এক গুহার ভেতর ঢুকলো ওরা। পাথরের দেওয়াল ঘেঁষে মসৃণ করে চুনকাম করা হয়েছে।
গুহাটার আয়তন অন্তত 200 গাজ, প্রায় গোলাকার। জায়গাটা গোলাপি আলোয় আলোকিত। মেঝে এবং দেওয়ালের খানিকটা অংশে আলোর বন্যা, ছাদ এবং দেয়ালের উপরকার অংশ অন্ধকারাচ্ছন্ন। আগ্নেয়গিরির আসল মেঝেতে দাঁড়িয়ে রয়েছি এখন আমরা, বলল কবির চৌধুরী। ওই যে ওটা দেখাতে এনেছি তোমাকে, আঙ্গুল বাড়িয়ে গুহার মাঝখানটা দেখালো সে। রানা যত বড় আশা করেছিল এয়ারক্রাফটটা তার চেয়ে ছোট। ওর দেখা কোনো এয়ারক্রাফটের সাথে বিন্দু মাত্র মিল নেই এটার দিকে এগোতে এগোতে কবির চৌধুরী বলল, 2-1 মিনিটে ওটা দেখে ওয়ার্কশপে যাব আমরা, কিছু দেখাবার আছে তোমাকে। এয়ারক্রাফটের গোলাকার বেড় ফেরিয়ে রানা মনোযোগ দিয়ে পরীক্ষা করল উপরের ও নিচের প্লেট দুটো। উপর নিচের অংশ ঠিক প্লেটের মতোই দেখতে। নিচের প্লেটটা 30 ফিট ডায়ামিটারের হবে। সেটা গোলাকার স্তম্ভমূলে বসানো। স্তম্ভটা 3 ফিটের মতো উঁচু, স্টিলের থাম দিয়ে তৈরি করা। একটা গর্তের ভেতর থেকে উঠে এসেছে স্তম্ভটা। কবির চৌধুরীর পেছন পেছন সিঁড়ির কয়েকটা ধাপ বেয়ে নিচে নামলো রানা। আকাশযানটার পেটের কাছে এসে দাঁড়ালো। এয়ারক্রাফটের কোমর ক্রমে শুরু হয়ে আবার মোটা হতে হতে উপরের প্লেটের সাথে মিশেছে। হাত দিয়ে স্পর্শ করলো রানা এয়ারক্রাফটের গা মসৃণ। লক্ষ্য করলো রানা, আলো পড়ার ফলে গা থেকে প্রতিফলিত হচ্ছে না। বিপরীত দিকে সিঁড়ি বেয়ে গর্ত থেকে উপরে উঠে এলো ওরা। দেওয়ালের গায়ে বসানো একটা স্টিলের দরজা খুলে অপেক্ষাকৃত ছোট একটা হলের ভেতর ঢুকলো কবির চৌধুরী। অনুসরণ করে ভেতরে ঢুকে রানা দেখলো জায়গাটা ভারী মেশিনে ঠাসা। 2জন লোক রয়েছে একটা বেঞ্চে, ওখানে ওরা বসে কাজ করছে। ইমার্জেন্সি কাজের জন্য এই ওয়ার্কশপ। ছোটখাটো মেরামত চলে এখানে, তাছাড়া বাকি সবই করা হয় ইটালি নর্থে, বলল কবির চৌধুরী। মেশিনগুলো দেখছিল রানা। কবির চৌধুরী একজন মেকানিককে ডেকে অনর্গল জার্মান ভাষায় কিছু নির্দেশ দিল। লোকটা তখনই একজোড়া গ্যাস সিলিন্ডারের বাল্ব অ্যাডজাস্ট করতে শুরু করল। দ্বিতীয় লোকটি এক টুকরো ধাতব পদার্থ নিয়ে চলে গেল হলের শেষ প্রান্তে। দেওয়ালের গায়ে সেটাকে ঝুলিয়ে রেখে ফিরে এলো সে। এয়ারক্রাফটার বহিরাবরণ এই ধাতব পদার্থ দিয়ে তৈরি, তা লক্ষ্য করতে ভুল হয়নি রানার। দ্বিতীয় লোকটি আর এক টুকরো ধাতব বস্তু রাখলো মেঝের উপর। প্রথম লোকটা গ্যাস সিলিন্ডারের যুক্ত পাইপের মুখটা ওটার কাছাকাছি নিয়ে গিয়ে বোতাম টিপল। নীলচে এক টুকরো চোখ ধোদানো আলো লাফিয়ে বেরিয়ে এলো পাইপের মুখ থেকে। স্টিল হলে কয়েক সেকেন্ডে গলে যেত ধাতব বস্তুর অংশটি, কিন্তু এটিতে কোনো ক্রিয়া করল না। হাসতে হাসতে কবির চৌধুরী জিনিসটার উপর আঙুল রাখলো। আঙুলটা সে আস্তে আস্তে সরিয়ে নিয়ে গেল ঠিক যেই জায়গায় নীলচে তীব্র আগুন পড়েছে তার আধ ইঞ্চির মধ্যে। তুমি নিজে দেখো, হাসি মুখেই বলল সে রানাকে। রানা ধাতব বস্তুটি মেঝে থেকে এক হাতে তুলে নিয়ে যেখানটায় নীল আগুন পড়েছে তার বিপরীত দিকে আঙুল রাখলো। এয়ারক্রাফটের গায়ে হাত দেবার সময় যা অনুভূত হয়েছিল এখনো তাই হলো, বিন্দু মাত্র উত্তাপ নেই। কাজের জিনিস নয় কি? কবির চৌধুরী বলতে শুরু করলো বক্তৃতার ভঙ্গিতে। এই জিনিস দিয়ে তৈরি আমার আকাশযান, যে কোনো হিট সহ্য করবার ক্ষমতা আছে। এবার দুটো কথা বলবো হাইড্রোজেন বোমা সম্পর্কে। তুমিও জানো যে এই বোমা একটি কন্টেনারে রাখা মূল্যবান এবং দুষ্প্রাপ্য বস্তু ছাড়া আর কিছুই না, এবং প্রচুর শক্তি সম্পন্ন উত্তাপ নিয়োগ করার পর সেটা ফাটে, আর ফাটলে উৎসারিত হয় ভয়ঙ্কর পরিমাণ এনার্জি গ্যাস, প্রধানত হিলিয়াম। সূর্যে যা প্রতি মুহূর্তে ঘটছে তাই ঘটে একই পদ্ধতিতে। প্রতিটি হাইড্রোজেন বোমার চাবিকাঠি হচ্ছে ক্ষুদ্র একটি অটোমিক ডিটোনেটর। প্র্যাকটিসের সময় এই ডিটোনেটর মিসাইল বা বোমায় সংযুক্ত করা হয় না। সব সময় বোমা এবং ডিটোনেটর আলাদা আলাদা গুদামে রাখা হয়। এমনকি এয়ারক্রাফটে করে নিয়ে যাওয়ার সময় বোমার ভেতর ঢোকানো হয় না ডিটোনেটর। ব্যবহার করার পূর্ব মুহূর্তেই শুধু তা করা হয়। আলাদা কম্পার্টমেন্টে থাকে ওগুলো। আমি যা বলতে চাইছি তা হলো প্রতিটি হাইড্রোজেন বোমা ফাটে শুধুমাত্র
অটোমিক ডেটোনেটরের প্রচণ্ড উত্তাপ পেয়ে। আমার বিজ্ঞানীরা এমন একটি যন্ত্র এবং পদ্ধতি আবিষ্কার করেছে যা দিয়ে 15 মাইল দূরের হাইড্রোজেন বোমা ফাটিয়ে দেওয়ার মতো যথেষ্ট পরিমাণ উত্তাপ সৃষ্টি করতে পারে। দুটো প্রশ্নের সমাধানে পৌঁছতে হবে এবার। কোথায়, ঠিক কোন জায়গায় বোমাগুলো আছে তা জানা। ইতিমধ্যেই একটা তালিকা আমরা বের করে ফেলেছি। দ্বিতীয় প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। আমাদের এমন একটি ট্রান্সপোর্ট চাই যেটা কোনো জায়গা বোমা ফাটাবার পরপরই দ্রুত সেই জায়গা থেকে দূরে সরে যেতে পারে, শক ওয়েভের হাত থেকে বেঁচে। এয়ারক্রাফটটা সমাধান করেছে এই সমস্যা। এটা সম্পূর্ণ হিট প্রুফ। এবার কিরকম ভাবে বোমা ফাটাতে পারবো আমরা তার একটা ক্ষুদ্র নমুনা দেখো। এটা দেখে অনেকটা অনুমান করতে পারবে। কবির চৌধুরী সিনে ক্যামেরার মতো দেখতে একটা বাক্সের মুখ ঘুরিয়ে ধরল দূরের দেওয়ালের দিকে, যেদিকে খানিক আগে একজন মেকানিক রেখে এসেছে এক টুকরো ধাতব বস্তু। মুহূর্তের জন্য বাক্সের গায়ের একটা বোতাম স্পর্শ করেই ছেড়ে দিল কবির চৌধুরী। চোখের পলকে রানার চোখের সামনে থেকে বেমালুম অদৃশ্য হয়ে গেল দেওয়ালের গায়ে ঝোলানো ধাতব বস্তুটা। হাসছিল কবির চৌধুরী। রানা তার দিকে তাকাতে বলল, ব্যাপারটা ঘটলো 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে। এয়ারক্রাফটের ভিতর প্রকাণ্ড যে মেশিনটি আছে সেটির বোতাম যদি কয়েক সেকেন্ড টিপে রাখি তাহলে উত্তাপ এমনকি 15 মাইল দূর থেকেও কয়েক হাজার গুণ বেশি হবে। সবসময় আমরা সফল হব বলছি না, তার দরকারও নেই। ধরো একটি বোমাও যদি আমার পদ্ধতিতে ফাটিয়ে দিই তাহলে কি হুলস্থুল কাণ্ডই না ঘটে যাবে। কিন্তু আমি তা চাই না। যদি করি তাহলে মানব জাতিকে যে আতঙ্ক থেকে বাঁচাতে আমি বদ্ধপরিকর সে আতঙ্কেই টেনে আনবো নির্মমভাবে। আমি তা চাই না। কিন্তু চাই পৃথিবীর মানুষ, বিশেষ করে দুটি প্রধান পাওয়ার ব্লক জানুক আমার কথা, আমার ক্ষমতার কথা, আমার হুমকির কথা। রানা কি যেন বলতে যাচ্ছিল, কবির চৌধুরী থামিয়ে দিল ওকে। চলো এবার আমার স্টাডি রুমে গিয়ে প্ল্যান প্রোগ্রাম সম্পর্কে কথা বলি। 20 মিনিট ধরে রানার মুখোমুখি বসে নিজের প্ল্যানটা প্রকাশ করলো কবির চৌধুরী। প্রস্তাব দিল রানা লন্ডনে ফিরে গিয়ে সব ঘটনা মেজর জেনারেল রাহাত খানকে খুলে বলুক এবং মেজর জেনারেল রাহাত খান ব্রিটেনের প্রধানমন্ত্রী ও সেখানে অবস্থিত পৃথিবীর সমস্ত গুরুত্বপূর্ণ দেশের এম্বাসিকে পরিস্থিতির গুরুত্ব বোঝাবার চেষ্টা করুক। রানাকে কোনো কথা বলা সুযোগ না দিয়ে দ্রুত স্টাডি থেকে বেরিয়ে গেল কবির চৌধুরী তার কথা শেষ করে। তুমি রাজি হয়ে গেলে রানা? কথা বলল না রানা। খোলা ছাদে দাঁড়িয়ে দূরে চন্দ্রালোকিত উপত্যকার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সব দেখে আমি ভয় পেয়েছি, বলল রানা খানিক পর। সব কথা তুমি বসকে বলার পত্রে ব্রিটেনের প্রাইম মিনিস্টার এবং অন্যান্যদের বোঝাবেন? তাদের কাছ থেকে কি আশা করো তুমি? রানা বলল, তারা কে কি বলবে জানি না, আমার দায়িত্ব তাদেরকে খবরটা জানানো। সোহানা চেয়ার ছেড়ে রানার পাশে এসে দাঁড়ালো। তারা যদি শয়তানটার প্রস্তাব মেনে নিতে না চান? কবির চৌধুরী যে কোনো জায়গায় একটা হাইড্রোজেন বোমা ফাটিয়ে দেবে। রানা এক মুহূর্ত পর আবার বলল, আমাকে ওর আর তখন দরকার হবে না। প্রতিশোধ নেবে আমাকে খুন করে। জীবনের শত্রুকে সে সরিয়ে ফেলবে চিরতরে। আর আমি, আমার কি হবে? তোমাকেও শেষ করব, তবে আমাকে শেষ করার পর। তাহলে উপায়? ফিস ফিস করে জানতে চাইল সোহানা। জোর করে হাসল রানা। উপায় একটা হবেই, চিন্তা করো না। আমি যাচ্ছি, ফিরেও আসবো। কবির চৌধুরী চাইলেও আসবো, না চাইলেও আসবো। কিন্তু তুমি ফিরে আসলে কি সব সমস্যার সমাধান হবে? সমাধান? রানা অন্যমনস্কভাবে বলল, হ্যাঁ, সমাধান একটা হতে তো হবেই। একটা কথা, আমি না ফেরা অবধি কিছু করতে যেও না তুমি। আমার জন্য অপেক্ষা করো। সোহানা একটা হাত রাখলো রানার কাঁধে। ভেবে দেখো রানা, এই জায়গা দুর্ভেদ্য দুর্গের মতো। একবার বেরিয়ে গেলে আবার ঢোকার সুযোগ তুমি নাও পেতে পারো। আমরা দুজন মিলে এখনই কিছু একটা করতে পারি না?
মোট 200 সশস্ত্র লোক আছে কবির চৌধুরীর। ওদের মুখোমুখি হওয়াটা বোকামি, বরং চৌধুরীকে হঠাৎ আক্রমণ করে মেরে ফেললে 12 আনা কাজ শেষ হয়ে যায়। লিডার নিহত হবার পর ওদের মনোবল ভেঙে যাবে, সেই সুযোগে। দুর্বল চেতা লোকদের নিয়ে কাজ করে না কবির চৌধুরী। তাছাড়া প্রতিটি সেকেন্ডে গোপন টিভিতে আমাদের চলন বলনের উপর নজর রাখা হয়েছে। আক্রমণ করার আগেই ধরা পড়ে যাব। রানা একটু থেমে বলল, তাছাড়া এয়ারক্রাফটের ভেতর মেশিন বসানো আছে। সেই মেশিনের কল কবজা কিছুই জানা নেই আমার। কবির চৌধুরী সহকারীদের কেউ না কেউ অবশ্যই জানে। সে যদি ইচ্ছে করে ফেটে যাবে কোথাও না কোথাও হাইড্রোজেন বোমা। না, এত বড় রিস্ক আমি নিতে পারবো না সোহানা। বিশ্বযুদ্ধ বেঁধে যাবে। ঘড়ি দেখলো রাত 10:03। আমার যাবার সময় হয়েছে সোহানা। যা বললাম মনে রেখো। আমি না ফেরা অবধি অপেক্ষা করো, আর বিশ্বাস রেখো আমি আসবই। পাশ থেকে সরে গিয়ে রানার মুখোমুখি দাঁড়ালো সোহানা। চাঁদের আলোয় ম্লান দেখালো ওর মুখটা। রানার 2 কাঁধে হাত দিয়ে মুখ তুলে দাঁড়ালো। মরতে আমি ভয় পাই না রানা। তুমি ফিরে না এলে আমি দুঃখ করব না। এই অ্যাসাইনমেন্টেই তুমি 2 বার বাঁচিয়েছো আমাকে। তুমি মহৎ রানা, বারবার তুমি বাঁচাবে আমাকে, সে ভাগ্য হয়তো করে আসিনি। ওর চোখের জমিতে চিক চিক করে উঠল পানি। রানা 2 হাত দিয়ে জড়িয়ে ধরল সোহানাকে। আস্তে আস্তে মাথা নামিয়ে চুমু খেলো ঠোঁটে। মুখ তুলে নিয়ে তাকালো। চোখ বন্ধ করে মুখ তুলে রেখেছে সোহানা, আবার মাথা নুইয়ে চুমু খেলো রানা। অনেকক্ষণ। এই শুরু, কিন্তু এই শেষ নয়। ফিস ফিস করে বলল রানা সোহানাকে ছেড়ে দিয়ে, আমি ফিরে আসব। এক তালে পা ফেলে খোলা ছাদে এসে হাজির হলো 2জন লোক। কয়েক কদম দূর থেকেই একজন বলল, মিস্টার রানা, ইলকাপু আপনার জন্য অপেক্ষা করছেন। কথা না বলে ঘুরে দাঁড়ালো রানা। লোক 2জনের পিছু পিছু যাবার সময় একবারও পিছন ফিরে তাকালো নাও। সোহানা ওর গমন পথের দিকে নিষ্পলক তাকিয়ে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে লাগলো চাঁদের আলো একা। রানা দেখলো জি স্যুট, অক্সিজেন মাস্ক, প্যারাশুট, টেম্পারেচার কন্ট্রোল ইকুইপমেন্ট কিছুরই দরকার নেই, অথচ জটিল ফ্লাইটে এসবের দরকার হয়। এয়ারক্রাফটের ভেতরটায় উজ্জ্বল আলো। ভেতরের আংটির মতো খোলটার মধ্যে একটা বৌদি মরা চেয়ারে অপেক্ষা করছিল কবির চৌধুরী। তার সামনে পরপর সাজানো 4টে টিভি পর্দা। একটা টিভি সেট চালু। পর্দায় দেখা যাচ্ছে কয়েকজন লোককে। তাদের মধ্যে ফ্যালকনকে দেখা যাচ্ছে। ইটালিয়ান, জার্মান, রাশিয়ান, ইংরেজ, চীনা সব জাতিরই লোক রয়েছে দলটির মধ্যে। কবির চৌধুরী একটা মাউথ পিচ মুখের সামনে ধরে নির্দেশ দিচ্ছে তাদেরকে, মিস সোহানাকে আগের মতোই যত্নে রাখবে তোমরা। ও কোনো গোলমাল করবে বলে মনে হয় না। যদি একান্তই করে তাহলে বিপদ পুষে রাখবার দরকার নেই। সোহানাকে হত্যা করবার নির্দেশও দিয়ে রাখলো কবির চৌধুরী। মেজর মাসুদ রানা লন্ডন থেকে টেলিফোন করে জানাবে তোমাদেরকে কখন সে পৌঁছবে সিয়াম প্যানু এয়ারপোর্টে। একটা গাড়ি পাঠিয়ে দিয়ে ওর জন্য। আগামীকাল রাত ঠিক 11টায় ফিরে আসবো আমি। আগামীকাল লাঞ্চ সারবো আমি অস্ট্রেলিয়া। বিপদ সূচক কিছু ঘটতে যাচ্ছে সন্দেহ করলে বারলাইটা টেলিফোন করবো মানাটেপকে। সে যোগাযোগ করবে আমার সাথে। গুড নাইট মাই বয়েজ। রানার দিকে ফিরে হাসলো কবির চৌধুরী। তৈরি তুমি? রানা মাথা নাড়তে সুইচ বোর্ডের একটা বোতাম টিপল সে। মুখে বলল, প্রিপেয়ারিং টু টেক আপ, জিরো গ্র্যাভিটি। মৃদু গুঞ্জন ধ্বনি শোনা গেল ইঞ্জিনের। আমাদের নিজস্ব গ্র্যাভিটিতে প্রতিষ্ঠিত হলাম আমরা, ব্যাখ্যা করল কবির চৌধুরী। এয়ারক্রাফট এবং এয়ারক্রাফটের ভিতর যা কিছু আছে সব ওজনহীন। এখন কোনো মুভমেন্ট অনুভব করতে পারছো কি? পারবে না। অথচ এয়ারক্রাফটের মাঝখানটা, নিচের এবং উপরের প্লেট দুটো ছাড়া ঘুরতে শুরু করেছে। পৃথিবী যে গতিতে ঘুরছে নিজ মেরুদণ্ডের উপর, সেই গতিতে ঘুরছে এয়ারক্রাফটের মাঝখানটা। মাথার উপর থেকে স্লাইডিং রূপ সরে গেল ধীরে ধীরে।
টিভির পর্দায় দেখতে পেল রানা। সুইচ বোর্ডের পাশে পরপর অনেকগুলো হাতল। রানা লক্ষ্য করল সুইচ বোর্ডের বোতাম বা হাতলগুলোর নিচে কিছু লেখা নেই। ওর দৃষ্টি অনুসরণ করে কবির চৌধুরী বলল, লিখিনি কিছু। আমি ছাড়া আর কেউ এই এয়ারক্রাফটের অপারেট করতে পারবে না। হাতল আর সুইচগুলোর মধ্যেই আছে এয়ারক্রাফটের ধ্বংস। নির্দিষ্ট একটা হাতল বা একটা বোতাম টিপলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে সব। আনাড়ি কেউ এটাকে চালাতে গেলে আর রক্ষে নেই। এক মুহূর্ত পর কবির চৌধুরী একটা হাতল ধরে টানলো। খটাস করে শব্দ হলো একটা। কবির চৌধুরী জানালো, নেগেটিভ গ্র্যাভিটি 1। ব্যাপারটা ব্যাখ্যা করলো সে। তারপর, গতি বাড়াচ্ছি আমি। নেগেটিভ টেনে পৌঁছে সোজা উপর দিকে সেকেন্ডে 32 ফিট উঠতে পারি আমরা। ইচ্ছে করলেই 1000 গুণ বাড়বে এই বেগ। পরপর কয়েকটা বোতামে চাপ দিল সে। নেগেটিভ 2, 3, 4, 5, 6 চেক। এক মুহূর্ত স্পিড মিটারের কাঁটার দিকে তাকিয়ে থেকে কবির চৌধুরী বলল, নেগেটিভ 6 সেট। মৃদু গঞ্জন ধ্বনি ছাড়া কোথাও আর কোনো শব্দ নেই। বিন্দু মাত্র বদলায়নি টেম্পারেচার। লক্ষ্য করল রানা। অল্টিমিটারের দিকে তাকালো। তীর চিহ্নটা 2000 নম্বরে গিয়ে ঠেকেছে। এখন কবির চৌধুরী বলল, মাটি থেকে আমরা 15 মাইল উপরে। বোতাম টিপল সে। দুটো উপরে উঠছি না, সোজা এগোচ্ছি। সবকিছুর ওজন এখন -20 পাউন্ডস। 18 টন ওজন ছিল সর্বমোট। 4টে টিভি সেটের 3টি অন করা। ইউরোপের উপর দিয়ে যাওয়ার সময় কোনো ঘটনাই ঘটল না। দেখো রানা, প্যারিস। টিভির একটা পর্দার দিকে আঙ্গুল দেখিয়ে বলল কবির চৌধুরী। সাসেক্স পৌঁছে যাব এখনই আমরা। বোতাম টিপে ডায়ালের দিকে চোখ রাখল সে। এয়ারক্রাফট নামতে শুরু করলো কয়েক মুহূর্ত পরই। বিচি হেডের একটা পার্কে নামছি আমরা। পার্কের মেন গেট দিয়ে বেরিয়ে যাবে তুমি। ওখানে একটা গাড়ি অপেক্ষা করছে তোমার জন্য। লন্ডন পৌঁছে দেবে সোপার তোমাকে। হঠাৎ গলার স্বর পরিবর্তন করলো সে। আগামীকাল রাত 12টার মধ্যে তোমার মুখ থেকে সব শুনতে চাই আমি রানা। তার আগেই লুসারায় পৌঁছতে হবে তোমাকে। আমার প্রস্তাবটা আরেকবার শোনো। আমাকে থার্ড ব্লক হিসেবে স্বীকার করে নিলে আগামী মাসের কোনো 1 তারিখে আমার প্রতিনিধিদের সাথে বৃহৎ রাষ্ট্রবর্গকে বৈঠক বসতে হবে। মধ্যবর্তী সময়ে আণবিক বোমার পরীক্ষা করা চলবে না। সমুদ্রের নিচে বা মাটির নিচে কোথাও না। আর যেসব গুদামে নিউক্লিয়ার বোমা আছে তা সরিয়ে অন্যত্র রাখার চেষ্টা করাও চলবে না। চেষ্টা করা হলে আমি তার সাথে সাথে জানতে পারবো। সেক্ষেত্রে আমার অস্ত্র ব্যবহার করতে বাধ্য হব আমি জানি। কবির চৌধুরী ক্রূর হাসি হাসল। আমার সব শর্তই মেনে নিতে হবে ওদেরকে। তাছাড়া আমাকে ঠেকাবার কোনো উপায় নেই। আমার প্রথম প্রস্তাব স্বীকার করে নিলে প্রতিনিধিদের মাধ্যমে আমি জানাবো আমার পরবর্তী কর্মপন্থা। তোমার পরবর্তী কর্মপন্থাটা কি হবে? রানা শান্তভাবে জানতে চাইল। সেটা যাই হোক, শেষ পর্যন্ত গোটা দুনিয়াকে আমরা ক্ষমতার ভিতর টেনে আনবই আমি। সেটা ধীরে ধীরে আমি পারবো। তুমি বুঝতে পারছো নিশ্চয়ই। আমার হাতে যে কি ভীষণ অস্ত্র আছে তা তো তুমি দেখেছই। তোমার কি মনে হয়, পারবো না আমি এই অস্ত্র দিয়ে পৃথিবী শাসন করতে? জানি না, মৃদু স্বরে বলল রানা। তবে পারা উচিত। হা হা করে গলা ছেড়ে হাসল কবির চৌধুরী। তুমি স্বীকার না করে পারবে না আমি জানতাম। ধন্যবাদ। আমরা নেমে গেছি রানা। কোনো ধাক্কা, কোনো ঝাঁকা নেই, কিছুই টের পাইনি রানা। টিভির পর্দায় দেখা যাচ্ছে পার্কটা। দরজা খুলে দিল কবির চৌধুরী। গুড লাক রানা। আশা করি ওদেরকে বোঝাতে পারবে তুমি। বুঝতেই তো পারছো, ওরা যদি আমার ক্ষমতাকে স্বীকার করে না নেয় তাহলে গোটা মানবজাতিকে ধ্বংস করে দেওয়ার আশঙ্কা সৃষ্টি করবো আমি প্রথমে একটা হাইড্রোজেন বোমা ফাটিয়ে দিয়ে। আগামীকাল রাত 12টার মধ্যে তোমার মুখ থেকে কোনো কথা না পেলে বড়জোরে 1 ঘন্টা অপেক্ষা করবো আমি। তারপর ব্যবহার করব চরম অস্ত্র। পৃথিবীর সমস্ত বোমা ফাটিয়ে দিব প্রয়োজন হলে। আশা করি উত্তর নিয়ে তার আগেই পৌঁছে যাবে তুমি। গুড লাক টু ইউ রানা। ডু ইউর বেস্ট।
লাফিয়ে ঘাসের উপর নামলো রানা। দরজা বন্ধ করে দিল কবির চৌধুরী ভেতর থেকে। এদিক ওদিক তাকিয়ে মেন গেটটা কোন দিকে দেখার চেষ্টা করলো রানা। তারপর তাকালো এয়ারক্রাফটটার দিকে। ওটার কোনো চিহ্নই নেই মাটিতে বা আকাশে। অদূরেই একা ভেড়া ব্যা ব্যা করছে, আর কোথাও কোনো শব্দ নেই। পার্ক থেকে বেরিয়ে এলো যেন স্বপ্নাচ্ছন্ন অবস্থা। বড় একটা অস্টিনের পাশ দিয়ে যাওয়ার সময় গাড়ির দরজাটা খুলে গেল। একজন ইংরেজ শোপার বেরিয়ে এলো ভিতর থেকে। মেজর রানা স্যার। দাঁড়িয়ে পড়ল রানা। তারপর বিনা বাক্য ব্যয়ে এগিয়ে গেল গাড়ির দিকে। পেছনের দরজা খুলে ধরল শোপার। গম্ভীর মুখে ভেতরে ঢুকলো রানা। পথে কোনো কথাবার্তা বলল না ও। রাতের অপেক্ষাকৃত নির্জন হাইওয়ে ৭৫ মাইল বেগে গাড়ি চালিয়ে লন্ডনের পিকাডিলিতে রানাকে নিয়ে পৌঁছে গেল শোবার রাত 11:30টায়। পেছনের দরজা খুলে দিয়ে টুপি চুয়ে সম্মান দেখালো বেটা। রানা ধীরে সুস্থে নামলো গাড়ি থেকে। আপনার আর কোনো কাজে লাগবো আমি স্যার? রানা দুই পকেটে হাত ঢুকিয়ে পা বাড়াতে গিয়েও থমকে গেল। ঘাড় ফিরিয়ে তাকালো সোপারের দিকে। ধন্যবাদ, তোমার কাজ শেষ করেছো তুমি। অ্যাম্বাসির গেটের দিকে ধীর পায়ে এগিয়ে যেতে যেতে পিছনে গাড়ি স্টার্ট নেওয়ার শব্দ শুনতে পেল রানা। গেট খুলে দিয়ে সালাম দিল দারোয়ান। লন পেরিয়ে করিডোরে উঠল। ডেস্ক ক্লার্কের দিকে না তাকিয়ে জুতো শব্দ তুলে রিসেপশনে লেখা রুমটার পাশ ঘেসে সোজা লিফটের দিকে এগোলো রানা। দ্রুত শব্দ শোনা গেল হাই হিলের। রিসেপশনিস্ট যুবতীটি রুম থেকে বেরিয়ে থমকে দাঁড়ালো। রানা ঢুকে পড়ল লিফটের ভেতর। ডেস্ক ক্লার্ক বলে উঠল যুবতীটিকে লক্ষ্য করে, মেজর মাসুদ রানা, অন্য কেউ নয়। সেকেন্ড ফ্লোরে থার্ড সেক্রেটারির দেখা পেল। রানা গম্ভীর গলায় জানতে চাইল, বস উপরে আছেন? না, ইটালিয়ান অ্যাম্বাসিতে গেছেন। খবর পাঠাবো? এখুনি। রানা দ্রুত চিন্তা করে বলল, আমাকে পৌঁছে দিন ওর চেম্বারে। ফোনে আমি কথা বলবো ওর সাথে। ফোন তুলে আমার গলা শুনেই ধমকে উঠবেন। থার্ড সেক্রেটারির একটু হাসলো। ডিস্টার্ব করতে মানা করে গেছেন? আপনার কথা আলাদা। ইটালিয়ান অ্যাম্বাসিতে কেন রাহাত খান? প্রশ্নটা নিয়ে নাড়াচাড়া করতে করতেই 4তলা সেই নির্দিষ্ট চেম্বারে পৌঁছল রানা। নাম্বারটা বলে দিয়ে থার্ড সেক্রেটারি বেরিয়ে যেতেই ফোনের রিসিভার তুলে ডায়াল করল রানা। হ্যালো। ইংরেজিতে ইংরেজ একটি মেয়ে অপর প্রান্ত থেকে বলল, এটা ইটালি সরকারের লন্ডনস্থ দূতাবাস। মেজর জেনারেল রাহাত খান আছেন আপনাদের দূতাবাসে? ওকে বলুন মাসুদ রানা এম্বাসি থেকে বলছি। 2 মিনিট চুপচাপ কাটল। তারপর সেই ভরাট গম্ভীর কণ্ঠস্বর, কখন ফিরলে রানা? খবর দিয়ে ফিরতে পারলে না? এখনই ফিরেছি স্যার। খবর দেওয়া সম্ভব হয়নি। 2.5 ঘন্টা আগে ইটালিতেই ছিলাম আমি স্যার। কি বললে? বিরক্ত কণ্ঠস্বর রাহাত খানের। রানা অনুমান করলো ভিতরে ভিতরে চমকে গেছে বুড়ো। 5 ঘন্টার কমে ইটালি থেকে লন্ডনে ফেরা আধুনিকতম প্যাসেঞ্জার প্লেনের পক্ষে অসম্ভব। আপনার সাথে জরুরি কথা আছে স্যার, এখনই একবার আসতে হয়। উত্তর শুনে মনে হলো রানার ডার দেখাচ্ছে বুড়ো। বললেন, জরুরি মিটিং চলছে এখানে, ঘন্টাখানে অপেক্ষা করো তুমি। তোমার অ্যাসাইনমেন্ট সম্পর্কে নতুন সব তথ্য পাওয়া গেছে। মিটিংটা শেষ করেই ফিরছি আমি। না স্যার। রাহাত খান রিসিভার নামিয়ে রাখার আগেই বলল রানা, ওসব মিটিং করে কোনো ফল হবে না। আপনি সব শুনলে বুঝতে পারবেন। ওহ! রাহাত খান থমকে গেলেন কথা শুনে। অত্যন্ত বেশি গুরুত্ব দিচ্ছে ব্যাপারটার উপর। সত্যি গুরুত্বপূর্ণ ব্যাপার স্যার। এখনই চলে আসুন, আমি অপেক্ষা করি এখানেই। কয়েক মুহূর্তে নিস্তব্ধতা। তারপর বললেন মেজর জেনারেল, ঠিক আছে, আমি আসছি। রিসিভার নামিয়ে রাখার শব্দ শুনল রানা। আরো গল্প কবিতা আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন।